প্রাচীন গায়ে খোদাই করে এইসব অসাধারণ শিল্পকর্ম যিনি করেছেন তার নাম নরেশ কুমার সূত্রধর। বাড়ি সিরাজগঞ্জের কালীবাড়ি ঘুষপাড়ায়। প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে কাঠ খোদাই করে তৈরি করেন অসাধারণ সব শিল্পকর্ম। কাঠের গায়ে করা তার এসব শিল্পকর্ম যেমন নিখুঁত তেমনি দৃষ্টিনন্দন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে তৈরি করেছেন সহস্রাধিক ভাস্কর্য। অথচ এই গুণী শিল্পী একদিন আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু কেন? আমার মেয়ে স্কুলে ক্লাস করে এসে পরে খিদার তাড়নায় সে বলতেছে যে মা আমি আর পড়বো না, আমি চাকরি করবো। তার তখন সে জ্ঞান বা সে বয়স শেষ পর্যায়ে সে বলে বলছে যে আমাকে খেতে দিতে পারো না, জন্ম দিয়েছো। কথাটা আজ আমার জানি লাগে আমার এখন ইতিমধ্যে একদিন তার পরের দিন বিক্রি করে তারপরে এটা ছিল। তারপরে আমি দেখলাম যে নারীদের পড়াতে পারবে কোনো প্রয়োজন হয় না। এ সময় তার পাশে এসে দাঁড়ান সিরাজগঞ্জেরই আরেকজন মানুষ রেজাউল করিম খোকন, যিনি নীরবে নিভৃতে কাজ করেন দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণের জন্য। ঘুরে দাঁড়ান নদী শিকস্তি ও অন্তত সম্প্রদায়ের মানুষদের বাড়িতে বাড়িতে, ছড়িয়ে দিতে যান তাদের সন্তানদের মধ্যে শিক্ষার আলো। এছাড়াও নদী শিকস্তি ও পথ শিশুদের লেখাপড়া যদি আকৃষ্ট করার জন্য তিনি সিরাজগঞ্জ ও ঢাকায় নিজের অর্থায়নে শুরু করেছেন খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি। খোকন সাহেব, আমরা দেখলাম আপনি সিরাজগঞ্জে ওই যে অন্তত সম্প্রদায়ের মানুষ বা নদী শিকস্তির মানুষদের নিয়ে কাজ করছেন। এ ধরনের কাজ উৎসাহী হলেন কি করে? আমি একটি নদী শিকস্তি পরিবারের সন্তান। আমার সহপাঠীরা ছিল অন্তঃশ্রেণী, তাদের দুঃখ বেদনা আমাকে কষ্ট দিত। জীবনে ভাবতাম যে নদীর সামর্থ্য। আর এইসব মানব সেবার কর্ম পরিচালনার মধ্যেই তার পরিচয় হয় সুশিক্ষিত কাঠ খোদাই শিল্পী নরেশ কুমার সূত্রধরের সঙ্গে। কিন্তু নরেশকে সাহায্য করতে চাইলেও তিনি দান হিসেবে তা গ্রহণ করতে সম্মত হননি। না, আমি এভাবে সাহায্য দিতে পারি। সে বললো যে আপনি কিভাবে নিতে চান। আমি বললাম যে আমি কাজ জানি, এই কর্মের বিনিময়ে আপনি যদি আমাকে যেভাবে পারেনই করেন, তবে আমি বিনিময়ে ছাড়া টাকা নেব না। আর এভাবেই রেজাউল করিম খোকন এবং নরেশের মধ্যে দীর্ঘমেয়াদী এক শিল্পকর্মভিত্তিক সম্পর্ক গড়ে ওঠে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ইতিহাসের ছাত্র রেজাউল করিম বিভিন্ন ছবি ও ইতিহাস ঘেঁটে নিজের অর্থায়নে তাকে নিয়ে শুরু করেন বিষয়ভিত্তিক শিল্পকর্ম। সেই আদিম যুগের গুহা মানব থেকে শুরু করে গ্রিক যুদ্ধ, পলাশীর যুদ্ধ, ফকির মজনু শাহের নেতৃত্বে সন্ন্যাস বিদ্রোহ, কানুসুদুর নেতৃত্বে বিদ্রোহ, পৃথিবীর যুদ্ধ, বিদ্রোহ, ক্ষুদিরামের ফাঁসি থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী হত্যা, বিজয় উৎসব পর্যন্ত বিভিন্ন ইতিহাস নরেশকে দিয়ে কাঠের গায়ে খোদাই করা এবং বিশ্বের মানবতাবাদী শতাধিক মানুষের ছবি তিনি সংগ্রহ করে দিয়েছেন নরেশকে। আর নরেশও দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে তার নিপুণ হাতে কাঠের গায়ে ফুটিয়ে তুলেছেন এসব চিত্র। এছাড়াও গ্রামের ছেলে নরেশ তার হাতের শৈল্পিক ছোঁয়ায় নিজস্ব চিন্তা চেতনায় আমাদের গ্রাম বাংলার মানুষের জীবনচিত্র, অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তার শিল্পকর্মের মাধ্যমে, যাতে খুঁজে পাওয়া যায় আমাদের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে। আমরা জানি যে আপনি ইতিহাসের ছাত্র এবং এই নরেশের সঙ্গে দেখা হওয়ার পর আপনি আরেকটি চেতনায় কাজ শুরু করলেন। আপনার ভবিষ্যৎ ইচ্ছেটা কি? আমি চিন্তা করলাম যে আসলে আমরা তো সমাজের কাছে কিন্তু সবাই দায়বদ্ধ, এবং সেটাকে আমি এই মাধ্যমটা বেছে নিলাম যে এই দেশাত্মবোধে যে উদ্বুদ্ধ করা যায়, মানবতাবাদী যারা মানুষ আছে পৃথিবীতে তাদের চিত্র যদি এই কাঠের মাধ্যমে তুলে একটি প্রদর্শনী করা যায়, তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে এই কাজে, এই চেতনা থেকে। আর কাঠের মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ করে, এটাই আমার মূল দিক। নরেশ কুমার সূত্রধর, আপনি এই যে চমৎকার শিল্পকর্মগুলো করেছেন বা ভাস্কর্যগুলো করেছেন, বিশেষ করে গ্রামীণ জীবনের উপরে, এর পিছনে আপনার কি উদ্দেশ্য কাজ করেছেন? উদ্দেশ্য, আমি ছোট থেকে গ্রামে জন্ম, আমার একটা স্বপ্ন ছিল যে গ্রামীণ জীবন যদি আমি কাছে রূপ দিতে পারতাম, তবে আমার ইচ্ছে যে গ্রামের শিকড় জানি আমরা ধরে রাখতে পারি বা যে না যাই। দর্শক মন্ডলী, শিকড় ছাড়া যেমন গাছ বাঁচে না, তেমনি শিকড় না পেলে বাঁচে না মানুষের সংস্কৃতি এবং আত্মপরিচয়। রেজাউল করিম খোকন এবং নরেশ কুমার সূত্রধরের এই প্রচেষ্টা আমাদের একটু হলেও ফিরিয়ে নিয়ে গেছে আপন সংস্কৃতিতে। আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম এই প্রেরণায় কিছুটা হলেও নিজেদেরকে সমৃদ্ধ করবে, এই কথা নিয়ে শেষ করছি আমাদের আজকের খোদা হাফেজ।